প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। তৃণমূলের প্রতি ক্ষোভ নেই, দল সুযোগ দিয়েছে, কংগ্রেসের যোগ দিয়েও মমতাকে ধন্যবাদ মৌসুমের। 9 কোটি 20 লাখ টাকায় কিনেও ছেড়ে দিল কেকেআর, আইপিএল থেকে বাদ পড়া নিয়ে কি বলেন মোস্তাফিজুর রহমান। রচনা আর রশিদকে 6 মাস পর দুটো লাঠি দেব, মারপিট করবে, সাংসদ ও বিধায়কের মধ্যস্থতায় কল্যাণ। ভোটারদের শুনানি কেন্দ্রে বহিরাগত মুক্ত করতে হবে, দিল্লি থেকে রাজ্যে সিইও দপ্তরকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। দৈনিক মজুরি হবে 300 টাকা, চা শ্রমিকদের প্রশ্ন শুনে বড় আশ্বাস অভিষেকের। ভোটের আগেই ভেলকি, মহারাষ্ট্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 68টি আসনে জয় বিজেপি শিবসেনা মায়াবতীর। উত্তরপ্রদেশের পর রাজস্থান, স্কুলগুলিতে খবর কাগজ পড়া বাধ্যতামূলক করল সরকার। অমিত শাহের বৈঠকের পরে 2 বছর বাদে ঘর পেলেন ভিটিহারা দিলীপ। পথকুকুরদের জন্য 487টি ফিডিং জোন উদ্যোগী কলকাতা পৌরসভা। অধিকারী বাবুর মানসিক সমস্যা, সেবাশ্রয়ে হিন্দুত্বের বন্ধাত্ব নিয়ে শুভেন্দুকে তুপ পার্থর। তৃণমূলের প্রতি ক্ষোভ নেই, দল সুযোগ দিয়েছে, কংগ্রেসের যোগ দিয়েও মমতাকে ধন্যবাদ মৌসুমের। 7 বছর পর তৃণমূল ছাড়লেন তিনি। 26শে ভোটের মুখে পুরনো ঘাঁটি মালদহে খানিক শক্তি বাড়ল কংগ্রেসের। কিন্তু কেন তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ? কোথাও কি দলের প্রতি ক্ষোভ তৈরি হয়েছিল? দলে কাজ করার কি সুযোগ পাচ্ছিলেন না? মোসন্নম বলছেন একেবারেই না, বরং তৃণমূল তাকে এই 7 বছর যেভাবে কাজ করার সুযোগ দিয়েছে সেজন্য তিনি কৃতজ্ঞ। বাংলা শাসক দলের প্রতি তার কোনো অভিযোগ নেই। কংগ্রেসের যোগ দেওয়ার পর অবধারিতভাবে তার দিকে যে প্রশ্নটা ধেয়ে আসছিল সেটা হলো হঠাৎ কেন মৌসুমে বদল। সদ্য তৃণমূল থেকে সাংসদ বলছেন এটা পুরোপুরি পরিবারের সিদ্ধান্ত। আমরা যেহেতু এক পরিবার, আলাদা দলে থেকে কাজ করতে সমস্যা হচ্ছিল। আমরা গনি খানের লিগেসিটাকে ধরে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের রাজনীতিতে আসা ওনাকে দেখি। আমরা কংগ্রেসকে শক্তিশালী করতে চাই, গনি খানের লিগেসিকে শক্তিশালী করতে চাই। মৌসুম সাব বলছেন কয়েক বছর তৃণমূল ছিলাম, অনেক সুযোগ দিয়েছে কাজ করার জন্য, সাংসদ হিসেবেও কাজ করার সুযোগ পেয়েছি, সেজন্য মমতাজিকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমার দলবদলের সিদ্ধান্ত সম্পূর্ণ পারিবারিক। ভোটের আগেই ভেলকি, মহারাষ্ট্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 68টি আসনে জয় বিজেপি শিবসেনা মায়াবতীর। মহারাষ্ট্রে পৌরসভা ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই বাজিমাত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 68টি আসন দখল করে নিল বিজেপি শিবসেনা এনসিপি জোটের মায়াবতী। এর মধ্যে 66টি আসন জিতেছে বিজেপি শিবসেনা, বাকি 2টি গিয়েছে এনসিপির ঝুলিতে। 68টি আসনে আগাম জয়ে শাসক জোট মায়াবতীর আত্মবিশ্বাস আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। উল্লেখ্য, গত মাসে পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছিল মায়াবতী। 2024 সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরে এই ফলাফল মহারাষ্ট্রের জোট আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। আগামী 15 জানুয়ারি বৃহন্মুম্বাই সহ রাজ্যের বাকি পৌরসভাগুলিতে ভোট হবে। পরের দিন অর্থাৎ 16 জানুয়ারি ফল প্রকাশ করবে মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশন। ভোটারদের শুনানি কেন্দ্রে বহিরাগত মুক্ত করতে হবে, দিল্লি থেকে রাজ্যে সিইও দপ্তরকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটারদের শুনানি কেন্দ্রে বহিরাগত মুক্ত করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই মর্মে চিঠিও পাঠিয়েছে কমিশন। বাইরের কেউ যেন শুনানি কেন্দ্রে প্রভাব খাটাতে বা হস্তক্ষেপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে সিইও দপ্তরকে, এমনটাই জানিয়েছে কমিশন। রাজ্যে এসআইআর শুনানি পর্বে বিভিন্ন জায়গায় অব্যবস্থার অভিযোগ উঠেছে। এর মধ্যে হুগলির চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এক শুনানি কেন্দ্রে গিয়ে শুনানি প্রক্রিয়া বন্ধ করিয়ে দেন। তৃণমূল বিধায়ক অসীমা পাত্র একই হুঁশিয়ারি দেন। পরপর এই ঘটনাগুলির পরে এবার সিইও দপ্তরকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো বহিরাগতরা যেন শুনানিতে প্রভাব ফেলতে না পারেন। জাতীয় নির্বাচন কমিশনের দিল্লি অফিস থেকে রাজ্যের সিইও দপ্তরকে বলে দেওয়া হয়েছে শুনানি কেন্দ্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখা প্রয়োজন। সেই কারণে এই নির্দেশ পালন করতে হবে। শাহী বৈঠকের পরে 2 বছর বাদে ঘর পেলেন ভিটিহারা দিলীপ। বছর 2 আগে মুরলীধর সেন লেনের রাজ্য বিজেপির দপ্তরে দিলীপ ঘোষের ঘর থেকে খুলে নেওয়া হয়েছিল টিভি, এসি মেশিন। সেই সময় ঠায় ঠায় দিলীপকে বুঝিয়ে দেওয়া হয়েছিল এই ঘরে তার আর ঠাঁই নেই। বুধবার অমিত শাহের সঙ্গে দিলীপের একান্ত বৈঠকের পরে বদলে গেল বঙ্গ বিজেপির অন্তরে রাজনৈতিক সমীকরণ। মুরলীধরে ভিটিহারা দিলীপ ঘোষ সল্টলেকে রাজ্য বিজেপির নতুন দপ্তরে পেলেন নিজস্ব ঘর। এবার থেকে ওই ঘরেই নিয়ম করে বসবেন তিনি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সল্টলেকের পার্টি অফিসের সেই ঘরে গিয়ে বসেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। তার সঙ্গে দেখা করতে এদিন গিয়েছিলেন কলকাতা ও আশেপাশের জেলার পদের পুরনো নেতা কর্মীরা। দিলীপ জানিয়েছেন কলকাতায় থাকলে রোজই তিনি একবার করে পার্টি অফিসে ঢো মারবেন। আগামী 2-3 দিন তিনি খড়গপুরে থাকবেন বলে জানা গেছে। বিজেপির একটি সূত্রের দাবি, এবছরের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তাকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হতে পারে।
রচনা আর রশিদকে 6 মাস পর দুটো লাঠি ধরিয়ে দেব, মারপিট করবে, কিন্তু এখন না। সাংসদ এবং বিধায়কের মধ্যস্থতা কল্যাণের। সামনে বিধানসভা ভোট, তার মাঝে দলের এক সাংসদ এবং এক বিধায়কের প্রকাশ্য দ্বন্দ্বে অস্বস্তিতে হুগলি জেলা তৃণমূল। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের সেই দীর্ঘ ঠোকাঠুকি মেটাতে এবার মাঠে নামলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ায় কর্মী সভায় দুজনের মধ্যে বরফ গলানোর চেষ্টা করতে গিয়ে কল্যাণের বার্তা, নির্বাচন মিটলে দুজনকে তিনি লাঠি ধরিয়ে দেবেন, তখন তারা চাইলে লাঠালাঠি করবেন, কিন্তু আর সেই পরিস্থিতি থাকবে না বলে আশাবাদী তিনি। তারপর বিধায়ক অসিত আর রচনার হাত মিলিয়ে দেন শ্রীরামপুরের সাংসদ। গত এক বছর বিভিন্ন ইস্যুতে রচনা এবং অসিতের দূরত্ব বেড়েছে। কারো কর্মসূচিতে কেউ যান না। বছরের শুরুতে তো রচনা বলেই দিয়েছেন, আমাকে আমার মতো থাকতে দাও। তিনি দ্ব্যর্থহীনভাবে এও জানিয়ে দেন অসিতের আয়োজিত কোনো সভায় থাকবেন না। এমত অবস্থায় শুক্রবার চুঁচুড়ায় তৃণমূলের বিধানসভার কর্মী বৈঠকে শাসক দলের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন রচনা। তার খানিক দূরত্বে বসেছিলেন অসিত। দুজন এমনভাবে বসেছিলেন যাতে চোখাচোখিও যেন না হয়। দৈনিক মজুরি হবে 300 টাকা। চা শ্রমিকদের প্রশ্ন শুনে মঞ্চে বড় আশ্বাস অভিষেকের। আলিপুর দুয়ারে দাঁড়িয়ে চা বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধির আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার আলিপুর দুয়ারে চা বাগান শ্রমিকদের সঙ্গে আলোচনা সভা ছিল অভিষেকের। ওই সভায় বক্তব্য রাখার পরে চা শ্রমিকদের কাছে তিনি জানতে চান তাদের কোনো সমস্যা বা প্রশ্ন রয়েছে কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে একের পর এক সমস্যার কথা জানান চা বাগান শ্রমিক রাজেশ ওরাও। তিনি বলেন, 14 দফা দাবির কথা ছিল, কিছুই হচ্ছে না। জঙ্গলের কাঠ পাচ্ছি না, জঙ্গলে আমাদের যেতে দেওয়া হয় না, পাকা ঘর নেই। এই প্রশ্ন শোনার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার সব প্রশ্ন ঠিক, আমার মতে দৈনিক মজুরি দাবি সঠিক, বাকি যা যা বলেছেন সেগুলি সত্যিই সমস্যার। ওই মঞ্চে দাঁড়িয়ে মজুরি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন তিনি। তার আশ্বাস, চতুর্থবার যখন সরকার হবে তখন আমার অগ্রাধিকার হবে আলিপুরদুয়ার। আমি আসবো, নয়তো সিনিয়র কাউকে পাঠিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করাবো। চা বাগানে 300 টাকা দৈনিক মজুরি হোক, সেটা নিশ্চিত করব। পথকুকুরদের জন্য 487টি ফিডিং জোন উদ্যোগী কলকাতা পৌরসভা। কলকাতায় পথকুকুরদের জন্য 487টি ফিডিং জোন চালু করছে কলকাতা পৌরসভা। সকাল 7টার পর থেকে 2 ঘন্টা, আবার রাত 7টার পর থেকে এই ফিডিং জোনগুলো খোলা থাকবে পশু প্রেমীদের জন্য। নির্দিষ্ট এই জায়গায় গিয়ে পথকুকুরদের খাওয়ানো যাবে। পৌরসভা সূত্রে জানা গেছে, শহরে এখন 144টি ওয়ার্ড রয়েছে। সেই সবকটি ওয়ার্ডেই এই ফিডিং জোন চালু হচ্ছে। উল্লেখ্য, শহরের বিভিন্ন রাস্তায় পশু প্রেমীদের একাংশ পথকুকুরদের দুবেলা খাওয়ান। নাগরিকদের একাংশে তা নিয়ে আপত্তি রয়েছে। তা নিয়ে আদালতে মামলাও হয়েছে। পৌরসভার পরিসংখ্যান বলছে, শহরের 144টি ওয়ার্ডে প্রায় 84,000 পথকুকুর রয়েছে। এইসব পথকুকুরদের টিকাকরণ, চিকিৎসা, নির্বীজকরণের জন্য ধাপার কাছেই পৌরসভার একটি ডগ পাউন্ড রয়েছে। সেখানে একসঙ্গে 250টি কুকুরকে রাখা যায়। উত্তরপ্রদেশের পর রাজস্থান। স্কুলগুলিতে খবর কাগজ পড়া বাধ্যতামূলক করল সরকার। কিনতে হবে অন্তত 2টি দৈনিক। রাজ্য সরকার স্কুলগুলিতে খবর কাগজ পড়া এবং পড়ানো বাধ্যতামূলক করল রাজস্থান সরকার। কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকার এই পদক্ষেপ করেছিল। এবার রাজস্থান সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো, প্রতিটি স্কুলে অন্তত 2টি করে দৈনিক কিনতে হবে। ছাত্রছাত্রীদের সেই কাগজ পড়তে দিতে হবে এবং পরে শোনাতে হবে। প্রতিদিনের খবর নিয়ে আলোচনাও করতে হবে নিয়মিত। রাজস্থান সরকারের শিক্ষা দপ্তর থেকে গত 31শে ডিসেম্বর নতুন নির্দেশিকাটি জারি করে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, স্কুলের শুরুতে প্রতিদিন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের যে জমায়েত হয় সেখানে অন্তত 10 মিনিট সময় দিতে হবে খবর কাগজ পড়ার জন্য। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে হিন্দি এবং ইংরেজি ভাষার 2টি করে দৈনিক রাখতে হবে। উচ্চ প্রাথমিক স্কুলে অন্তত 2টি হিন্দি দৈনিক থাকবে। ইংরেজি মাধ্যম স্কুলের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। খবরের কাগজের খরচ বহন করবে জয়পুরের রাজস্থান স্কুল শিক্ষা সংসদ। অধিকারী বাবুর মানসিক সমস্যা, সেবাশ্রয়ী হিন্দুত্বের বন্ধাত্ম খোঁচায় শুভেন্দুকে তুপ পার্থর। নতুন বছরের সপ্তাহান্তে রাজনৈতিক সভা সমাবেশে সরগরম রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। আসন্ন নির্বাচনে নিজের কেন্দ্র নন্দীগ্রামের ফলাফল নিয়ে শুভেন্দুর চ্যালেঞ্জ এবং তাকে কটাক্ষ করে পার্থর পাল্টা খোঁজা, সব মিলে উত্তপ্ত নন্দীগ্রামের রাজনীতি। নন্দীগ্রামবাসীর অনুরোধে আগামী 15 জানুয়ারি সেবাশ্রয় শিবিরের আয়োজন করছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম 1 ও 2 ব্লকে হবে এই শিবির। তা নিয়ে অনেক আপত্তিকর মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তার কথায়, সেবাশ্রয় শিবিরে ট্যাবলেট খাবেন না, ওতে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ মেশানো আছে। হিন্দু জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায় সেই কারণে সেবাশ্রয় থেকে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট বিলি করা হবে। তৃণমূল চায় নন্দীগ্রামে হিন্দু ভোটার কমে যাক, তাই ওখান থেকে কেউ রক্ত পরীক্ষাও করাবেন না। শনিবার নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দুকে খোঁচা দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তিনি বলেন, অভিষেক ব্যানার্জির সেবাশ্রয়ের কথা শুনে অধিকারী বাবুর মানসিক সমস্যা দেখা দিয়েছে। উনি বলেছেন, সেবাশ্রয়ের ট্যাবলেট খেলে হিন্দু মা বোনেদের সন্তান হবে না। মাথা খারাপ না হলে কেউ এরকম বলতে পারে? পাশাপাশি শুভেন্দুকে নন্দীগ্রাম থেকেই ফের বিধানসভা ভোটে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়লেন পার্থ ভৌমিক। তার কথায়, আপনি নন্দীগ্রাম থেকে পালিয়ে যাবেন না, যেন নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান। নন্দীগ্রামের মানুষ ভারতের মানুষকে বুঝিয়ে দেবেন আপনি কতটা মানুষের সঙ্গে থাকেন আর কতটা মিডিয়ার সঙ্গে থাকেন।
9 কোটি 20 লাখ টাকায় কিনেও ছেড়ে দিল কেকেআর। আইপিএল থেকে বাদ পড়া নিয়ে কি বলেন মুস্তাফিজুর? বিসিসিআইয়ের নির্দেশের পর বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অশান্তি, বিশেষ করে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একের পর এক ঘটনা রেশ এসে পড়েছে ভারতেও। আর তার জেরে মুস্তাফিজুরকে দলে রাখা নিয়ে বিতর্কের মুখে পড়তে হচ্ছিল কেকেআরকে। এরপরই বাংলাদেশি ফাস্ট বোলারকে দল থেকে সরানো হলো। সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর এ নিয়ে প্রথমবার মুখ খোলেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দল থেকে যদি ছাঁটাই করা হয় তখন আর কি করা যাবে। মুস্তাফিজুরের সঙ্গে কেকেআরের চুক্তি হয়েছিল 9 কোটি 20 লাখ টাকায়, যা গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে সাইন করা হয়েছিল। চুক্তির শুরুতে কেবল খেলার যোগ্যতার কারণে আলোচনা হয়েছিল, কিন্তু তারপরে রাজনৈতিক ও সামাজিক বিতর্কে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাংলাদেশে কিছু সহিংস ঘটনার পর এবং ভারতের নিরাপত্তা বিষয়ক উদ্বেগের কারণে এই বিতর্ক তীব্র হয়।